আছেন, কেননা তার নির্দেশেই তার শিষ্য গিয়েছে। তার জন্য সেইখানে অভিন্ন রূপ দাঁড়াচ্ছে, যেহেতু গুরু মহারাজ প্রেরণ করেছেন, তার জন্য অভিন্ন রূপ। তো সেরকম কৃষ্ণের মাধ্যম দিয়েই যেহেতু গুরুদেব এসছে, তার জন্য গুরুদেব আর কৃষ্ণের মধ্যে অভিন্ন স্বরূপ, অভিন্ন স্বরূপ ভেবেই সেবা করা উচিত, কেননা গুরুদেব হচ্ছেন কৃষ্ণেরই প্রতিনিধি, সাক্ষাৎ কৃষ্ণ রূপের শক্তি কৃষ্ণই। ওই জ্ঞানেই সেবা বোঝা, যে গুরুদেবের কোন সিনিয়র বাতা আসলে যেরকম সাক্ষাৎ গুরুদেবের মতোই সেবা করা হয়, গুরুদেবের মতোই শ্রদ্ধা ভক্তি করে তাকে আদর আপ্যায়ন করা হয়, সেই রকম গুরুদেব হচ্ছেন কৃষ্ণের মতোই বা কৃষ্ণই। তার জন্য সেই জেনেই আমাদের সেইভাবে গুরুদেবকে সেবা পূজা করতে হবে। যে আমাদের যে পরম্পরায় আমরা যে গুরু মহারাজের সান্নিধ্য লাভ করেছি, তিনি প্রভুপাদ বলেছেন তিনি ভগবত ধাম থেকেই এসছেন, ভগবানের কাছ থেকে এসছেন আমাদের মতো বদ্ধজীবদের উদ্ধার করার জন্য। তার জন্য তিনি সারা পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম, যে প্রভুপাদ সে প্রচার কার্য শুরু করেছিলেন, আর সেই প্রচার কার্যের ভার গুরু মহারাজ নিয়ে সারা গ্রামগঞ্জে তিনি প্রচার করছেন। গুরু মহারাজ তার যে আবির্ভাব, তার আবির্ভাব একটা খ্রিস্টান সম্প্রদায়ের ফ্যামিলির ঘরে তার জন্ম হয়, তার আবির্ভাব হয়। 1949 9ই এপ্রিল অমদা একাদশী শনিবার তার আবির্ভাব তিথি। সেই দিনে তিনি আবির্ভূত হন। তো মিলওয়াকি শহরে তার বাড়ি, সেইখানেই তিনি থাকতেন, এবং গুরু মহারাজের নাম দেওয়া হয় জন গর্ডন। গুরু মহারাজের দুই ভাই ছিল, গুরু মহারাজ আর দুই ভাই, মানে তিনজন। গুরু মহারাজ মোট 3 ভাই ছিল তাদের। তো এক ভাইয়ের নাম ছিল জন হাবার্ট, বাবার নাম ছিল জন হাবার্ট, আর মায়ের নাম ছিল লোরেন অডম্যান। দুই ভাই এবং এক বোন ছিল। তো দুই ভাই, একজনের নাম ছিল জেন, আরেকজনের নাম ছিল জেপস, আর গুরু মহারাজের নাম ছিল জন গর্ডন। আর বোনের নাম ছিল ব্রেজলি ব্রেজলি। তো এই যে বোন, গুরু মহারাজের বাবা দুই বিয়ে করেন। তো এই বোনটা আরেক মায়ের ঘরের, কিন্তু গুরু মহারাজের সঙ্গে তার খুব সুসম্পর্ক ছিল। গুরু মহারাজকে তিনি খুব ভালোবাসতেন। তিনি একবার মায়াপুরে এসেছিলেন, কিছুদিন আগে মায়াপুরে এসেছিলেন, গুরু মহারাজকে দেখে গেছেন মায়াপুরে এসে। তো গুরু মহারাজ তার দাদু জার্মানিতে থাকতেন। গুরু মহারাজের যে দাদু, তারা অ্যাকচুয়ালি জার্মানির অধিবাসী ছিলেন, সেখান থেকে আমেরিকায় আসেন, জার্মানিতে থাকতেন, তারপরে আমেরিকায় আসে। সেইখানে বাল্টিমোরে জায়গার নাম, সেইখানে বাসা নিয়ে সেখানে বাড়ি করে থাকতো গুরু মহারাজ তার দাদু। তো গুরু মহারাজ ছোটকাল থেকেই খুব ধর্মপরায়ণ ছিল। তার দাদু
তাকে একটা কথা বলেছিলেন যে শরীরে যে গুটা ওঠে, তো জায়গায় জায়গায় সারা শরীরে গুটা ওঠে, তো তার দাদু বলেছিল এই যে গুটা, তুমি ভাবছো এই গুটা ওষুধ খেলে চলে যাবে? আরে ওষুধ খেতে হবে কেন? তুমি এই গুটাটার উপরে হাত রেখে তুমি ভগবানের নাম করো, অটোমেটিক গোটা সেরে যাবে, চলে যাবে। তো গুরু মহারাজের ভিতরে অগাধ ভক্তি ছিল, শ্রদ্ধা ছিল যে ভগবানের নাম করলে চলে যাবে। ছোট বাচ্চা, গুরু মহারাজ তখন ছোট ছিলেন। তো দাদুর কথায় তিনি সেই গোটার উপরে হাত দিয়ে ভগবানের নাম করছেন, আর সেই গোটাটা আস্তে আস্তে চলে গেছে। তো এইরকম শরীরে যে গোটাগুলো ছিল, গুরু মহারাজ সেই গোটায় ধরে ভগবানের নাম করতেন, আর সেই গোটাগুলো আস্তে আস্তে চলে যেত। তো গুরু মহারাজ তিনি প্রত্যেক রোববার হলেই, খ্রিস্টান ধর্মের যে ব্যক্তিরা তারা প্রত্যেক রোববার হলেই জর্জে যেত। জর্জে গেলেন, তো সেইখানে প্রত্যেক রোববারে সবাই জড়ো হতো এবং যীশু খ্রিস্টের কাছে প্রার্থনা করত প্রত্যেক রোববার হলে। তো গুরু মহারাজ একদিন গিয়েছিলেন, গুরু মহারাজ গিয়েছেন, যীশু খ্রিস্টের কাছে গিয়েছে। মেরির কাছে যখন গিয়েছে যীশু খ্রিস্টের কাছে, তো সেইখানে গিয়ে তিনি যীশু খ্রিস্টের সঙ্গে মনে হয় কথা বলছে। এইরকম ভাবে তিনি দাঁড়িয়ে যীশু খ্রিস্টের কাছে বলছেন, মনে হচ্ছে যেন যীশু খ্রিস্ট আর গুরু মহারাজ দুইজনে কথা বলছেন। তো যে চার্চের যে মানে গুরু থাকে, সে দেখে অবাক হয়ে যাচ্ছে যে এটা কি করে সম্ভব। এই ছোট বাচ্চা এমন ভাবে প্রার্থনা করছে, এমন ভাবে বলছে, মনে হচ্ছে যীশু খ্রিস্ট তার সঙ্গে কথা বলছে। তো কিছুক্ষণ পরে দেখছে যে কিছু মানে জর্জের গুরুই তারা মদ খেয়ে জর্জের ভিতরে এসে তারা সেইভাবে আচরণ করছে। তো এইটা গুরু মহারাজের ভালো লাগেনি। তখন গুরু মহারাজ চলে আসেন। তারপর থেকে তিনি খুব একটা জর্জে যেতেন না। কেউ জোর করে, বাবা মা বা মা কেউ জোর করে বললে তখন তিনি যেতেন। তো গুরু মহারাজের বাবা তার মার সঙ্গে যখন ঝগড়া হয়, মা চলে আসে, গুরু মহারাজ তখন তার দাদুর কাছে থাকতেন। তো গুরু মহারাজের মনে এই বিষয় নিয়ে একটু কষ্ট উৎপন্ন হয়, দাগ কাটে। তো গুরু মহারাজ কিছুদিন পরে তিনি স্কুলে ভর্তি হন, সেন্ট জোন্স একাডেমিতে। আর গুরু মহারাজ ছোটকাল থেকেই লেখাপড়া খুব ভালো ছিলেন এবং খেলাধুলাতেও খুব ভালো ছিলেন। উনি খুব সুন্দর ফুটবল খেলতেন এবং শুট আউট ভালো করতে পারতেন। যে মেলার মধ্যে যেরকম বন্দুক দিয়ে গুলি করা হয়, সেই গুলির মানে একাডেমিতে তিনি সেই বিষয়ে 11 জনের মধ্যে উনি ফার্স্ট ছিলেন। তখন তার বয়স ছিল মাত্র 12 বছর। তখনকার সময় তিনি ফার্স্ট ছিলেন। তো গুরু মহারাজ কলেজে পড়ছিলেন, তো সেইখানে এক ম্যাডাম তিনি লেকচার দিচ্ছিলেন ধর্ম সম্বন্ধে। তো ভগবান বুদ্ধের কথা সেইখানে তিনি বলছিলেন, ভগবান বুদ্ধের জীবনী। তো সেই জীবনী শুনে তখন তিনি চিন্তা করলেন যে আমি ভারতে যাব, কারণ সেইখানে এই গুরুর সন্ধান পাওয়া যাবে। তারপরে তিনি জানতে পারলেন যে ভারত থেকেই একজন গুরু এসছে। তো তিনি তখন সেই প্রভুপাদের সন্ধানে বেরিয়ে আসেন। সেই দিন ছিল রথযাত্রার দিন। তো সেই রথযাত্রায় তিনি প্রভুপাদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য আসেন এবং মাথা মুন্ডন করে তিনি আসেন। সেই রথের দিন এসে সেই রথের কার্যে তিনি লেগে গিয়েছিলেন রথ ঠিক করার জন্য। তারপরে প্রভুপাদের সঙ্গে সাক্ষাৎ। তো প্রভুপাদ তাকে আশ্রয় দেন এবং 6 মাস পরে প্রভুপাদ তাকে হরিনাম দীক্ষা প্রদান করেন।
তার 1 বছর পরে রাধা অষ্টমীতে প্রভুপাদ কলকাতায় তাকে সন্ন্যাস দীক্ষা দান করেন। যখন তার সন্ন্যাস হয় তখন তার বয়স মাত্র 21 বছর গুরু মহারাজের। তো গুরু মহারাজ মায়াপুরে আসেন, মায়াপুরের দায়িত্ব দেন প্রভুপাদ। 1968 সালে তিনি ইসকনে জয়েন করেন। 70 সালে তিনি ভারতে আসেন। তো এসে প্রথমে কলকাতায় তিনি থাকেন, সেইখানে তিনি, তারপরে অচ্যুতানন্দ, আরেকজন ভক্ত, 3 জনে মিলে সেখানে থাকেন। প্রভাত আমেরিকায় ছিলেন। তো সেখান থেকে একটা গৌড়ীয় মঠে থাকেন কলকাতা। তো সেখানে থেকে প্রচার কার্য করতেন। তো প্রভুপাদ যখন পরে আমেরিকা থেকে কলকাতায় আসেন, তারপরে প্রভুপাদ একটা ঘর ভাড়া নিতে বলেন, সেইখানে প্রভুপাদ থাকেন এবং সেখান থেকে তিনি প্রচার কার্য করেন। তারপরে গুরু মহারাজকে বললেন, তুমি মায়াপুরে যাও এবং মায়াপুরে গিয়ে তুমি আমাদের ইসকন প্রতিষ্ঠা করো। তো গুরু মহারাজ মায়াপুরে এসে সেই কার্য শুরু করে দেন। গুরু মহারাজ কঠোর পরিশ্রম করতেন। গুরু মহারাজ চাষ করতেন মায়াপুরে। গুরু মহারাজ হাল বাইয়েছেন পর্যন্ত, মাঠে তিনি জমিতে হাল বাইতেন গুরু মহারাজ, এবং চাষ করতেন সবজি। সেই সবজি সাইকেলে করে গুরু মহারাজ কৃষ্ণনগরে বিক্রি করতেন। আবার কৃষ্ণনগর থেকে সাইকেলে করে তিনি মায়াপুরে আসতেন। গুরু মহারাজের এমন দিন যেত যে সেই দিনে গুরু মহারাজ একদিন হয়তো একটা সবজি দিয়েই তিনি প্রসাদ পেয়ে উঠতেন। একটা সবজি এত ভালো, এখনকার মতো এত ভালো প্রসাদ হতো না। আগেকার দিনে খুব প্রচার খুব কষ্টের ছিল। আর ইসকনের নাম শুনলেই সবাই ভাবতো বিদেশি, ও এরা আমেরিকার গুপ্তচর, এরা ভারত দখল করার জন্য আসছে। এইরকম ভাবে এক একজনা মনোবৃত্তি তাদের স্থাপন হতো, তারা এমন ভাবে ব্যঙ্গ করতো, এমন ভাবধারা তাদের মধ্যে ছিল। তখন তাদের প্রচার করা খুব কষ্ট হতো, কিন্তু গুরু মহারাজ পিছিয়ে পড়েননি। তিনি অক্লান্ত পরিশ্রম করতেন, কঠোর পরিশ্রম করতেন। এবং গুরু মহারাজ খুব হিসাবী ছিলেন, খুব হিসাব করতেন। আর গুরু মহারাজ যখন বাজার করতে যেতেন, বাজার করতেন, তিনি দামাদামি করে বাজার করতেন, মানে দামাদামি করে একটা জিনিস কিনতেন, খুব দাম করে। কেননা গুরু মহারাজ ভাবতেন যে আমি 1 টাকা কম দিয়ে কিনতে পারলে সেটা কৃষ্ণের টাকা, কৃষ্ণেরই তো থাকবে। আর আমি কেন 1 টাকা কমে কিনতে পারতে 1 টাকা বেশি দেব? তার জন্য গুরু মহারাজ খুব হিসেব করে চলতেন এবং যাই কিছু করতেন তিনি কিনতেন, তিনি দাম করে কিনতেন। তো গুরু মহারাজের অক্লান্ত পরিশ্রম এই পতিত বদ্ধজীবদের উদ্ধার করার পিছনে। তিনি তার গুরুদেবের যে নির্দেশ, সেই নির্দেশ তিনি নিষ্ঠা সহকারে পালন করতেন গুরু মহারাজ। গুরু মহারাজ যখন আচার্য হলেন, তখন গুরু মহারাজ বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে প্রচারে যেতেন। তো একবার কিছু বাঙালি ভক্তের সঙ্গে গুরু মহারাজের দেখা হয়। এটা ছিল যে শারজা, শারজা মানে সৌদি আরবের পাশে একটা শহর, সেই শহরের নাম হচ্ছে শারজা। কিন্তু
দেশটা আলাদা। সেই শারজাতে কিছু বাঙালি ভক্ত থাকতেন। তো তারা ভক্তি বৃক্ষের প্রচার করতেন। তো সেইখানে থাকার মতো তাদের তেমন ব্যবস্থা ছিল না, কারণ অর্থ নেই, একটা ফ্ল্যাটও নিতে পারবে না। তো তারা খুব কষ্ট করেই প্রচার করতেন। তো একজন ব্যক্তিকে তারা ধরলেন, তার 2টা রুম। তো সেইখান থেকে একটা রুম তাদেরকে দেওয়ার জন্য তিনি রাজি হলেন, বললেন যে ঠিক আছে, আপনারা একটা রুমে থাকুন। তো সেই রুমে তারা থাকতেন, সেইখানে কীর্তন করতেন, প্রতিদিন মঙ্গল আরতি, কীর্তন, সন্ধ্যা আরতি, প্রসাদের ব্যবস্থা, রান্না বাড়া, সমস্ত ভক্তরা সেখানে যেত, বাচ্চারা যেত, তাদের উৎপাত সবকিছু তারা সহ্য করতেন। কিন্তু তারা খুব আনন্দ পেতেন যে ভক্তরা এসছে, ভক্তরা এমন সেবা করে। তো তারা খুব আনন্দ পেত, কিন্তু তাদের একটা দুঃখ ছিল, কি, তাদের কোনো সন্তান ছিল না। যখন তাদের কোনো সন্তান নেই, তাদের মনে এটা একটা দুঃখ। তো ভক্তরা চিন্তা করলেন, গুরু মহারাজ এসছে, তো আমরা সবাই মিলে গুরু মহারাজের কাছে যাব, গিয়ে গুরু মহারাজকে বলবো যে আমরা এইভাবে প্রচার করছি, প্রচার কার্যের কথা জানাবো। তো সমস্ত ভক্তরা, সেই বাড়ির ভক্ত মাতাজি এবং প্রভুকে নিয়ে তারা গেলেন, গুরু মহারাজের কাছে গেলেন। গুরু মহারাজকে বললেন যে গুরু মহারাজ, আমরা এইখানে কিছু বাঙালি ভক্ত আছি, তারা আমরা এই ভক্তি বৃক্ষ প্রচার করি, তো আমাদের তো অর্থ নেই, আমরা এইরকম জায়গায় জায়গায় গিয়ে প্রচারে যাই, কিন্তু একটা স্থান নেই। তো এই ভক্ত আমাদের একটা স্থান দিয়েছেন, একটা রুম দিয়েছেন, তার 2টা রুম ছিল, তো একটা রুম আমাদের দিয়ে দিয়েছে। তো আমরা সেই রুমে ওনাদেরকে এইরকম ভাবে মানে করি, কাজ করি, যে সন্ধ্যা আরতি, মঙ্গল আরতি, দুপুরে প্রসাদ, ভক্তদের আনাগোনা, বাচ্চাদের খেলাধুলা, উৎপাত, সবকিছু উনি আনন্দের সহিত সেটা গ্রহণ করেন। তো তার মনে একটাই দুঃখ, যে কি, যে তাদের কোনো সন্তান নেই। তো গুরু মহারাজ বলছেন, আমি তো দেখছি তার গর্ভে ছেলে খেলছে। এই কথাটা বাঙালি ভক্তরা বুঝতে পারেনি। তো ভক্তরা ভাবছে, আরে গুরু মহারাজকে বললাম, গুরু মহারাজ হয়তো আমাদের কথাটা ভালো বুঝেনি, কেননা বলছে গুরু মহারাজ হয়তো কথাটা ভালো বুঝতে পারেনি। তার জন্য ভক্তরা আবার রিপিট করছে কথাটা, বলছে যে গুরুদেব, যে গুরু মহারাজ, উনার না কোনো সন্তানাদি নেই, উনি আমাদের এত হেল্প করে, এত সহযোগিতা করছে, উনার মনটা খুব উদার, আমাদের সব কিছু সহ্য করে, কিন্তু উনার মনে একটা দুঃখ, উনার কোনো সন্তানাদি নেই। তো আপনি যদি একটু কৃপা করেন। তখন গুরু মহারাজ বলছে, তোমার কথা আমি বুঝতে পেরেছি, তোমার কথা আমি বুঝতে পেরেছি, তোমাকে আর বলতে হবে না, কিন্তু তুমি আমার কথা বুঝতে পারোনি। গুরু মহারাজ বলছে, তুমি আমার কথা বুঝতে পারোনি, আমি তোমার কথা বুঝে গেছি। তখন বলছে, গুরু মহারাজ কি কথা, আমরা তো বুঝতে পারিনি। বলছে, আমি বলছি উনার গর্ভে সন্তান খেলা করছে, উনি বুঝতে পারছে না, মানে মাতাজি জানেই না উনার গর্ভে সন্তান খেলা করছে, যে উনার গর্ভে একটা ছেলে খেলা করছে, যাও, উনার পুত্র সন্তান হবে। তো তারা খুব আনন্দিত, খুব আনন্দে তখন গুরু মহারাজের কাছ থেকে তারা চলে গেছে। তো কিছুদিন পরে একটা পুত্র সন্তান হয়েছে, সেই পুত্র সন্তানের এখন বর্তমান বয়স 28 বছর, সেই মাতাজির, সেই ছেলের। দেখুন গুরু মহারাজ কতটা কৃপালু, কতটা ত্রিকালদর্শী, যে তিনি দেখে বলে দিচ্ছেন যে ওনার পুত্র সন্তান আছে, যাও, ওনার পুত্র হবে। তো গুরু মহারাজ, গুরুদেব হচ্ছে সাক্ষাৎ ভগবানের শক্তি, ভগবানের সমস্ত গুণগুলোই গুরু মহারাজের ভিতরে রয়েছে। তাই গুরুদেব জানে যে তার শিষ্যের, তার ভক্তের কি প্রয়োজন, কি প্রয়োজন আছে, তার কি প্রয়োজন, তাকে কিভাবে রক্ষা করতে হয়, কিভাবে এগিয়ে নিয়ে যেতে হয়, সেটা গুরুদেব ভালো করে জানে। হয়তো আমরা ভাবি
যে গুরুদেব বিদেশে থাকে, আমি বাড়িতে থাকি, গুরুদেবের সঙ্গে বৎসরে একবার দেখা হয় কি হয় না, আর গুরুদেব কি আমাকে জানবে? লক্ষ লক্ষ শিষ্যের মধ্যে আমাকে কি করে চিনবে? এরকম আমাদের ধারণা হতে পারে, সেটা আমাদের ভুল। কেননা এটাও একটা লীলা রয়েছে। একবার গুরু মহারাজ, বেশ কিছুদিন আগের কথা, লং বিল্ডিং হয়েছে, তারপরে এক ভক্ত, তিনি পার্কের মধ্যে, মানে লং বিল্ডিং এর নিচে পার্কের মধ্যে জব করছে, আর মনে মনে ভাবছে গুরুদেবের এত শিষ্য, গুরুদেবের যে এত শিষ্য, গুরুদেব কি করে এত শিষ্যের নাম মনে রাখবে? তো আমার মতো শিষ্যের কি গুরুদেবের নাম মনে থাকবে? গুরুদেব কি আমাকে চিনবে? গুরুদেবের কি আমার নাম মনে আছে? তো এইরকম ভাবে সে ভাবছে, আর জব করছে, আর হাঁটছে পার্কের ভিতরে। তো গুরু মহারাজ লং বিল্ডিং এ ছিল, তো সেইখান থেকে বেরিয়ে এসে যখন গুরু মহারাজ নামছে লং বিল্ডিং থেকে, তখন সেই শিষ্যের নাম ধরে ডাকছে। তো নাম ধরে ডেকে বলছে, তোমাকে এত চিন্তা করতে হবে না, আমি তোমার নাম জানি, আমি তোমার সব জানি, তুমি ভালো করে হরিভজন করো, ভালো করে নাম করো, আমি তোমার নাম জানি। তখন সেই ভক্ত অবাক হয়ে গেছে, আরে আমি মনে মনে ভাবছি, গুরু মহারাজ কি করে জানলো যে আমি ওনার কথাই ভাবছি, আমার নাম গুরু মহারাজ জানে কিনা, আর আমার নাম ধরে গুরু মহারাজ ডাকছে, আর বলছে তোমার নাম নিয়ে চিন্তা করতে হবে না, আমি তোমার নাম জানি। সে তখন অবাক হয়ে গুরু মহারাজের চরণে পড়ে যায়। এতে যে গুরুদেবের যে আধ্যাত্মিক শক্তি, তার শিষ্য গুরুদেবের সঙ্গে অন্তরের, হৃদয়ের সম্বন্ধ থাকে। শিষ্যের সঙ্গে গুরুদেবের হৃদয়ের সম্বন্ধ, আত্মার সম্বন্ধ। এর একটা প্রমাণও আছে। দেখেন, আমরা যেহেতু আমাদের গুরু মহারাজের একটা লীলা কথা বললাম, আপনারা নাবা গোস্বামীর নাম শুনেছেন, যিনি ভক্তমাল গ্রন্থ লিখেছেন। এই নাবা গোস্বামীর জীবনী আছে খুব সুন্দর। এই নাবা গোস্বামী ভক্তমাল গ্রন্থ লিখেছে। ভক্তমাল কথার অর্থ হচ্ছে ভক্তদের জীবনী। আর এই ভক্তদের জীবনী স্বয়ং ভগবান শুনতে আসেন, সেই লীলাতে আছে যে ভগবান সাক্ষাৎ শুনতে আসেন, সে নাবা গোস্বামীর জীবনীতে আছে। তো নাবা গোস্বামী তার গুরুদেবের খুব সুন্দর সেবা করতেন। তো সেবা করলে, তো একদিন গুরুদেব রাধা মাধবের সিঙ্গার করছেন। তো রাধা মাধবের যখন সিঙ্গার করছেন, তো সিঙ্গার করলে রাধা মাধবকে মালা পরাবে। যখন রাধা মাধবকে মালা পরাবে, সিঙ্গার বলছে কিভাবে সেবা করছে, মানসে সেবা করছে। গুরুদেব গুরুদেব বসে নাম করছে আর মানসে সেবা করছে, যে রাধা মাধবকে পোশাক পরানো হচ্ছে, সাজানো হচ্ছে, অর্চন করেছে, সাজানো হয়েছে, গয়না পরানো হচ্ছে, এখন মালা পরাবে রাধা মাধবকে। তো মালা নিয়ে দাঁড়িয়ে আছে, যে মালা পরাবে। তৎক্ষণাৎ তার যে শিষ্য, সেই শিষ্য সমুদ্র দিয়ে জাহাজ নিয়ে যাচ্ছিল, আর সেই জাহাজে সমুদ্রের ঢেউয়ে সেই জাহাজ ডুবতে শুরু করতে চায়। তখন তিনি তার গুরুদেবকে ডাকতে থাকে। আর গুরুদেব, সে সিঙ্গার করছিল, কিন্তু শিষ্য যে গুরুদেবকে বেকুল ভাবে ডাকছে, সেই ডাক শুনে গুরুদেব দৌড়ে গেছে সমুদ্রে পারে, শিষ্যকে বাঁচানোর জন্য। এদিক দিয়ে মালা গুরুদেবের হাতেই রয়েছে। তো মালা যখন গুরুদেবের হাতেই রয়েছে, গুরুদেবকে, মানে গুরুদেব রাধা মাধবকে পড়াবে, কেউ রাধা মাধবকে না পড়িয়ে তিনি শিষ্যকে বাঁচাতে চলে গেছে। তো শিষ্যকে যখন বাঁচিয়েছে, তো বাঁচানোর পরে যে যমুনা, মানে সমুদ্র দেখছে, সেই সমুদ্রের জল তো নীল, আর যমুনার জলও নীল। তো গুরুদেব এই সমুদ্রের জলকে যমুনা মনে করে
সেইখানে ভাবাবিষ্ট হয়ে গেছে। এদিক দিয়ে হাতে মালা রয়েছে। তো নাভা গোস্বামী গুরুদেবকে বলছে, হে গুরুদেব, আপনার শিষ্য সমুদ্রের থেকে বেঁচে গেছে, আপনি তাকে পারে নিয়ে এসছেন, তো আপনি চলে আসুন। যে আপনি তো রাধা মাধবকে মালা পরাবেন, আপনি তো মালাটা এখনো পরাননি, আগে রাধা মাধবকে মালাটা পরান, তারপরে যমুনায় চলে যাবে, যায়। আগে রাধা মাধবকে মালাটা পরিয়ে যান, পরিয়ে সিঙ্গার করে তারপরে যমুনায় যান। তখন তার গুরুদেবের জ্ঞান ফিরে, আরে আমি রাধা মাধবকে মালা পরাচ্ছি, মালা না পরিয়ে সমুদ্রে চলে গেছি, শিষ্যকে বাঁচিয়েছি, এইটা নাভা কি করে জানলো? তো নাভা গোস্বামী তো এখানে ছিল না, রামা গোস্বামী পাশে উনি সেবা করছিল। তো সেইখান থেকে তিনি গুরুদেবকে বলছেন। তে এইটাই যে নাভা আমার অন্তরের কথা জানে। তো সেরকম গুরু মহারাজের অনেক শুদ্ধ শিষ্য রয়েছে যে গুরু মহারাজের অন্তরের কথা জানে। তারা গুরু মহারাজের অনেক অপ্রাকৃত লীলা প্রকাশ করেন। একবার গুরু মহারাজ তিনি এই লাঠি দিয়ে আশীর্বাদ করেন। তো গুরু মহারাজ যতবার লাঠি দিয়ে আশীর্বাদ করে ততবার হরে কৃষ্ণ মহামন্ত্র গুরু মহারাজ বলে। আর তার একজন যে সেবক থাকে, সেই সেবককে বলবে, আমি যতজনকে আশীর্বাদ করব তুমি ততবার কাউন্টিং করে রাখবে, কেননা আমার ততবার হরে কৃষ্ণ মহামন্ত্র করা হয়েছে, তুমি তার হিসাব রাখবে। তো গুরু মহারাজ একবার এক মাতাজি গুরু মহারাজের কাছে এসছে, বিদেশি মাতাজি। তো এই আসার পরে গুরু মহারাজকে বলছে, এটা স্ট্রোক হওয়ার পরের ঘটনা। তো গুরু মহারাজকে বলছে যে, গুরুদেব, গুরু মহারাজ, আপনি আমাকে আশীর্বাদ করুন। তো মাথা নিচা করে দিয়েছে। তো গুরু মহারাজ লাঠি দিয়ে আশীর্বাদ করছে যে সুপুত্রী ভব। সে মাতাজিকে আশীর্বাদ করছে সুপুত্রী ভব। তো সেবক সেই মাতাজিকে বুঝিয়ে দিচ্ছে, কথাটা স্পষ্ট হয়নি, তো সেবক বুঝিয়ে দিচ্ছে যে আপনাকে গুরু মহারাজ আশীর্বাদ করেছে কি, যে সুপুত্র ভব। মানে সেবক বুঝাচ্ছে যে আশীর্বাদ করেছে সুপুত্র ভব। তো গুরু মহারাজ সেবককে বলছে, না না, তুমি ভুল বলছো, আমি উনাকে বলেছি সুপুত্রী ভব। মানে সুপুত্রী ভব মানে যে উনার গর্ভে, বর্তমানে উনার গর্ভে একজন পুত্রী আছে, উনার কন্যা সন্তান হবে, তার জন্য উনাকে আমি আশীর্বাদ করেছি সুপুত্রী ভব। দেখুন, গুরু মহারাজ উনার গর্ভে ছেলে আছে না মেয়ে আছে, গুরু মহারাজ বলে দিচ্ছে যে উনার গর্ভে একজন পুত্রী আছে, কন্যা আছে, তার জন্য আমি তাকে ওইটাই আশীর্বাদ করলাম যে উনি সুপুত্রী ভব, উনার কন্যাটা সুন্দর হোক, সুপুত্রী হোক, আমি সেই আশীর্বাদ করেছি। সবাই অবাক হয়ে গেল, আরে উনার গর্ভে কন্যা সন্তান আছে, গুরু মহারাজ জেনে গেছে। তো সেরকম ভক্তের কাছে যে গুরুদেব তার শিষ্যকে, তার ভক্তকে কি করে উদ্ধার করতে হয়, কি করে তাকে কৃপা করতে হয়, গুরুদেব সে অজাজি ভাবে সেই কৃপা করে দেন, অজাজি ভাবে কৃপা করেন গুরুদেব। এর জন্যই যে গুরু মহারাজের এরকম আরো অনেক লীলা রয়েছে, অপ্রাকৃত লীলা গুরু মহারাজ করেন। গুরু মহারাজের অনেক সুন্দর সুন্দর ঘটনা, যা বর্ণনা করে শেষ করা যাবে না, প্রচুর ঘটনা গুরু মহারাজের সঙ্গে। একবার ঢাকার একটা ঘটনা, ঢাকায় গুরু মহারাজ স্বামীবাগের ঘটনা, বহুদিন আগের কথা, আমার এটাও শোনা, যে গুরু মহারাজ স্বামীবাগে প্রোগ্রাম করতে গিয়েছেন, নতুন মন্দির হয়েছে সেইখানে, রাত্র হয়ে গেছে,
ভাগবত পাঠ শেষ করতে করতে। তো সেইখানে এক ভক্ত, তার ইচ্ছা যে গুরুদেবকে তার বাড়িতে নিয়ে যাবে, একটু বাড়িতে নিয়ে দেখাবে, গুরুদেবকে নিয়ে যাবে বাড়িতে। তো ভাগবত পাঠ শেষ করতে করতে রাত হয়ে গেছে। তো সেই শিষ্যটা বলতে চাচ্ছে না, দ্বিধাবোধ করছে যে গুরু মহারাজকে বললে গুরু মহারাজ এত রাত হয়ে গেছে, কি করবে। তো মনে মনে ভাবছে আর গোবিন্দকে ডাকছে। তো গুরু মহারাজ বেরিয়ে এসে সেই শিষ্যকে বলছে, চলো আমি তোমার বাড়িতে যাব। আর সেই শিষ্য অবাক হয়ে গেছে, আরে আমি তো মনে মনে ভাবছি যে গুরু মহারাজ যাবে কি এত রাত্রে, বলাটা কি ঠিক হবে? হ্যাঁ, আর গুরু মহারাজ আমার মনের কথা জেনে গেছে, আর জেনে বলছে চলো আমি তোমার বাড়িতে যাব। তখন সব ভক্তরা অবাক হয়েছে, গুরু মহারাজ কি বলছেন, অনেক রাত হয়ে গেছে আর আপনি এত রাত্রে ওনার বাড়িতে যাবেন? বলছে হ্যাঁ আমি যাবো ওনার বাড়িতে, চলো। তো শিষ্য তো খুব মানে আনন্দ পাচ্ছে যে আরে গুরুদেব এত রাত্রে আমার বাড়িতে যাবে। শিষ্যের খুব আনন্দ। আর গুরু মহারাজ এমন ভাবে হাঁটেন, মানে আমাদের দৌড়াতে হয়। গুরু মহারাজ যখন সুস্থ ছিলেন, তো একবার এই সকালবেলায় মঙ্গল আরতির পরে, আমি সেদিন ছিলাম, তখন গুরু মহারাজ সুস্থ। মঙ্গল আরতির পরে আমরা একসঙ্গে গুরু মহারাজের পিছন পিছন বেরিয়ে এসেছি। আসার পরে এই যে গরুর দেবের যে মন্দিরটা রয়েছে, সেই মন্দিরের এখানে এসে, তখন তো ফুলের বাগান ছিল সামনে, তো মন্দিরের এখানে এসে দাঁড়িয়েছে গুরু মহারাজ, আর সমস্ত শিষ্যরা গুরু মহারাজের সঙ্গে আছে। তখন আমি নতুন, আমিও পিছন পিছন রয়েছি যে গুরু মহারাজ কোথায় যায় আমি দেখবো, আমিও গুরু মহারাজের সঙ্গে যাব। তখন এত বুঝতাম না, কারণ তখন আমার চরণ আশ্রয় হয়নি, কিন্তু আমি প্রসাদ পাই, কিন্তু চরণ আশ্রয় হয়নি আমার তখন। তো মঙ্গল আরতি করেছি মায়াপুর থেকে। তো গুরু মহারাজের সঙ্গে, এখন গুরু মহারাজ বলছে চলো সবাই হেঁটে চলো। এখন গুরু মহারাজ হাঁটছে, গুরু মহারাজ হাঁটছে আর আমরা দৌড়াচ্ছি পিছন পিছন। আমি তো দৌড়াচ্ছি, গুরু মহারাজ হেঁটে যাচ্ছে আর আমি দৌড়াচ্ছি। কোথায় যাচ্ছে? সুলভে যাবে, কেন ওইখানে গুরু পূজা হবে সুলভে। তো সেখানে গুরু পূজা হবে, গুরু মহারাজ সেখানে যাবে। তো আমরা পিছন পিছন, গুরু মহারাজ হাঁটছে আর আমরা দৌড়াচ্ছি পার্কের ভিতর দিয়ে। তো তখন বুঝতে পারছি, আর মনে মনে ভাবছি গুরু মহারাজ কিভাবে হাঁটছে, আর আমাদের দৌড়াতে হচ্ছে, এত বড় বড় পা দিচ্ছে উনি, মানে অনেক লম্বা চড়া তো, হাঁটাটাও তো অনেক, কাকগুলো অনেক বড় বড় হবে, এরকম বড় ভাবে হেঁটে হেঁটে যাচ্ছে উনি, হাঁটছে আর আমি পিছন পিছন দৌড়াচ্ছি। তো দৌড়িয়ে দৌড়িয়ে যাচ্ছি। তো সেখানে গুরু পূজা হলো। তো সেরকম গুরু মহারাজ এরকম ভাবে হাঁটতো। তো গুরু মহারাজ হেঁটে যাচ্ছে আর সমস্ত ভক্তরা পিছন পিছন দৌড়াতে হচ্ছে, কারণ ওনা হাঁটা মানে আমাদের মোটামুটি দৌড়ানো, কারণ আমরা ওইভাবে হেঁটে যেতে পারবো না, আমাদের মোটামুটি দৌড়াতে হবে গুরু মহারাজের হাঁটার সঙ্গে। তো সমস্ত শিষ্যরা পিছন পিছন হাঁটছে আর গুরু মহারাজ সবার সামনে। গুরু মহারাজের সঙ্গে কেউ হেঁটে পারছে না, কিন্তু গুরু মহারাজ হাঁটতে 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 সেই যে বিল্ডিং এ শিষ্য থাকেন সেই বিল্ডিং এ গেলেন, এবং কি সেই ফ্ল্যাটে, শিষ্য দোতলায় থাকেন, সেই দোতলায় গিয়ে সেই ফ্ল্যাটের দরজায় গিয়ে গুরু মহারাজ লাঠি দিয়ে দরজায় বাইরে যাচ্ছে, এই দরজা খোলো, দরজা খোলো। গুরু মহারাজ বলছেন দরজা খোলো। আর সেই প্রভুর মাতাজি ঘরে আছিল। তো কোন রকম উঠেছে, উঠে দরজা খুলেছে, এখন খুলে দেখে গুরু মহারাজ। এই গুরু মহারাজ, মাতাজিও তো মানে অবাক হয়ে গেছে, আর গুরু মহারাজ এসছে, আমি কোথায় বসতে দেবো, মানে সেই মাতাজি কোথায় বসতে দেবে বুঝতে পারছে না, ততকম্ব হয়ে গেছে। গুরু মহারাজ বলছে তোমাকে চিন্তা করতে হবে না, আমি এসছি, তোমাকে চিন্তা করতে হবে না, তুমি নিশ্চিন্তায় থাকো। তো গুরু মহারাজকে আসন দেওয়া হলো, গুরু মহারাজ বসলো। তখন গুরু মহারাজ কিছুক্ষণ বসে থেকে বলছে চলো এখন চলি, তুমি বলেছিলে তোমার বাড়িতে আসার জন্য, আমি এসেছি, এখন চলি। তখন সবাই অবাক হচ্ছে, আরে আমরা তো গুরু মহারাজকে বললাম না যে আমার বাড়িটা কোন জায়গায়,
আমি কোন ফ্ল্যাটে থাকি, কোন বিল্ডিং এ থাকি, কত নাম্বার ফ্ল্যাটে থাকি, কোন দরজাটা মানে ঢুকতে হবে কোন দরজা দিয়ে, তাও বলা হয়নি। গুরু মহারাজ কি করে জানেন যে এই ফ্ল্যাটেই থাকি, এইখানেই থাকি? আর গুরু মহারাজ সেই ফ্ল্যাটের সেই দরজায় এসে বাইরাচ্ছেন। এর জন্য গুরুদেব হচ্ছে অন্তর্যামী। গুরুদেব সব জানেন তার শিষ্যের অবস্থা। তার জন্যই গুরুদেব হৃদয়ে বাস করেন। যে আমরা দর্শন আরতি করি, সেই দর্শন আরতিতে আমরা বলি, সেগুলো আমাদের হৃদয়ঙ্গম করা উচিত। যে আমরা যে দর্শন আরতি করছি, আমরা যে বলছি, কি বলছি, কথাগুলোর কি মাহাত্ম্য, কি অর্থ, সেটা জেনে যদি আমরা গুরুদেবের প্রতি শ্রদ্ধা ভক্তি রেখে হরি ভজন করি, আমরা অবশ্যই একদিন কৃষ্ণ প্রেম লাভ করব। ভগবত ধামে যাওয়া তো পরের কথা, ভগবত ধামে যাওয়া কোনো বিষয় না। কোনো গুরুদেবের কাছে তার শিষ্যকে ভগবত ধামে নিয়ে যাওয়া, এটা কোনো বিষয়ই না। গুরুদেব ইচ্ছা করলেই তার শিষ্যকে ভগবত ধামে নিয়ে যেতে পারেন। তো একবার গুরু মহারাজ প্রচারে গিয়েছেন দক্ষিণ ভারতে, প্রচারে গিয়েছে। তো সেইখানে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, প্রচন্ড বৃষ্টি হচ্ছে। তো কিছু ভক্ত এসে বলছে প্যান্ডেল প্রোগ্রাম, গুরু মহারাজ তো বিভিন্ন জায়গায় প্যান্ডেল প্রোগ্রাম করতেন। কেননা গুরু মহারাজ 71 সাল থেকেই প্যান্ডেল প্রোগ্রাম শুরু করে দিয়েছিলেন। মানে ছোট ছোট প্যান্ডেল প্রোগ্রাম করতেন, তারপর আস্তে আস্তে বড় করতে শুরু করলেন, বিশাল বড় প্যান্ডেল প্রোগ্রাম হতো। এখন তো আর সেই রকম প্যান্ডেল প্রোগ্রাম হতো না। আগে নামহট্টের থেকে প্যান্ডেল প্রোগ্রাম করা হতো। সেইখানে প্যান্ডেল প্রোগ্রামে গুরু মহারাজ যেতেন, এবং কি সেখানে খুব সুন্দর নাটকও করা হতো। গুরু মহারাজ প্রবচন দিতেন এবং নাটক হতো, খুব সুন্দর